আমার প্রিয় কৃষক ভাইরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, আজ আমি এই ভিডিওতে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো বোরো ধান চাষের সম্পূর্ণ সার ব্যবস্থা। সম্পূর্ণ সার ব্যবস্থা বলতে আমরা এই বোরো ধান চাষে জমি তৈরি থেকে শুরু করে ধানের রোয়া পর্যন্ত, ধান রোয়া করার পরে আমরা কী সার দেব, ধানের প্রথম চাপান সার কী দেব, ধানের দ্বিতীয় চাপান সার কী দেব, অর্থাৎ এই বোরো ধানে আপনারা কখন কী পরিমাণে সার ব্যবহার করবেন, কি সার ব্যবহার করবেন, এবং আমরা এখানে যে সকল সারের ব্যবস্থাপনা রেখেছি সেই সারগুলো আমরা কেন দিচ্ছি, সম্পূর্ণ ডিটেল এই ভিডিওতে আমি আলোচনা করব। আর যদি ভালো ফলন পেতে হয় ধানের, তাহলে আমরা এই সার ব্যবস্থাপনাটাকে কিভাবে সাজিয়েছি বা আমাদের কিভাবে সাজানো উচিত সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যেহেতু আমি এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেল আলোচনা করব এই সার ব্যবস্থাপনা নিয়ে, তাই ভিডিওটি কিন্তু অনেকটাই বড় হবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ দেখার, কারণ এই ভিডিওর মধ্যে অনেক ইনফরমেটিভ তথ্য আমি দেওয়ার চেষ্টা করব, যেটি হয়তোবা এর আগে কেউ আপনাদের কখনো দেয়নি। তাই ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কৃষক ভাইয়েরা, ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে সার ব্যবস্থার প্রথমেই আমি আপনাদের যেটি বলবো সেটি হলো, আমরা এখন যদি আপনাদের বলি যে আপনারা চাপানে এই সারটি দেবেন, দ্বিতীয় চাপানে এক রকমের সার দেবেন, তাহলে অনেক সময় কি হবে, আপনারা প্রথমে দেখা গেল জমি তৈরির সময় যা সার দিয়েছেন সেগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার হিসাবে কিন্তু গাছের হয়নি। তো আমি যখন আপনাদের এক রকমের সার কথা বলবো তার সঙ্গে মিল হবে না। তাই আমি এই ভিডিওতে সম্পূর্ণ সার ব্যবস্থা নিয়ে আলোচনা করব, যাতে আপনার ধান গাছ সম্পূর্ণভাবে পুষ্টি পেতে পারে, সম্পূর্ণ সঠিক গ্রোথ পেতে পারে এবং আপনার ফলন অনেক বেশি আপনি পেতে পারেন। তো প্রিয় কৃষক ভাইরা, সবার প্রথমে আমরা জমি তৈরি নিয়ে আসি। দেখুন, জমি তৈরি করতে হলে আপনাদের এই বোরো ধান চাষে সবার প্রথম যেটি করতে হবে সেটি হলো জৈব সারের ব্যবস্থাপনা করতে হবে। এই জৈব সার ব্যবস্থাপনায় আপনারা অনেক রকমভাবে করতে পারেন। প্রথমত, আপনারা যদি জমিতে ধনচে লাগিয়ে সেটিকে 20 থেকে 25 দিন পরে কাদার সাথে মিশিয়ে দিয়ে সবুজ সার তৈরি করে নিতে পারেন, তাহলে কিন্তু আপনাদের এই জৈব সারের ঘাটতি অনেকটাই পূর্ণ হয়ে যায়। এছাড়া দেখা গেল আপনার কাছে সময় নেই, আপনি কাদা করছেন, খুব তাড়াতাড়ি আপনার কাদা করতে হবে, তাহলে আপনারা যেটি জৈব সার ব্যবহার করতে পারেন সেটি হলো প্রথমত গোবরের সার। তবে গোবরের সার ব্যবহার করতে হলে আপনাকে যেটি করতে হবে, 1 বছরের পুরনো গোবরের সার আপনি ব্যবহার করতে পারলেই ভালো হয়। সেখানে আপনাকে 1 বিঘার উপরে, অর্থাৎ আমরা এখানে হিসাব করব সব কিছুই 1 বিঘা জমি, অর্থাৎ 33 শতক জমির উপরে। তো আপনারা 1 বিঘা জমিতে 500 থেকে 700 কেজি গোবরের সার আপনারা ব্যবহার করতে পারেন। এই গোবরের সারের মধ্যে আপনারা অনেকটা পরিমাণে নাইট্রোজেন, ফসফেট, পটাশ এগুলো পাবেন। এছাড়া আপনারা যেটি ব্যবহার করতে পারেন, যদি গোবরের সার না দিয়ে পোলট্রি লিটার দিতে পারেন। এই পোলট্রি লিটারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, তো আপনারা এই পোলট্রি লিটারটাকেও ব্যবহার করতে পারেন। পোলট্রি লিটার দিলেও আপনারা মোটামুটি 500 থেকে 700 কেজি আপনারা পোলট্রি লিটার ব্যবহার করবেন। এছাড়া সবথেকে ভালো হয় যদি আপনারা ভার্মি কম্পোস্ট ব্যবহার করেন। আর ভার্মি কম্পোস্ট ব্যবহার করলে আপনার জমিতে মোটামুটি 1 বিঘা জমিতে 2 কুইন্টাল আপনাকে ভার্মি কম্পোস্ট দিতে হবে। এই যে জৈব সার, এই জৈব সারের ব্যবহারের মূল কারণ এটি, আপনি জমিতে যতই রাসায়নিক সার ব্যবহার করুন না কেন, আপনি যদি জমিতে জৈব সার না দেন, জমির মধ্যে যে সকল সূক্ষ্ম জীবাণুগুলো আছে তারা কিন্তু ঠিকঠাক মতো গ্রোথ করতে পারবে না, তারা খাবার পাবে না। আর একটা কথা আমাদের সকলের জানতে হবে, মাটির মধ্যে প্রচুর পরিমাণে সূক্ষ্ম অণুজীব আছে যারা উপকারী জীবাণু হিসাবে কাজ করে, অর্থাৎ তারা মাটির মধ্যে গাছের খাবার তৈরিতে সাহায্য করে। আমরা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করি জমিতে, এটি কিন্তু সরাসরি গাছ নিতে পারে না। এই রাসায়নিক সারকে ভেঙে গাছের খাবার হিসাবে তৈরি করে আপনার এই সূক্ষ্ম জীবাণুগুলো। তাই সবসময় আমাদের যেটি উচিত সেটি হলো আমাদের জমিতে সবার প্রথম জৈব সারকে ব্যবহার করা। তো আমরা সবার প্রথম জৈব সারকে ব্যবহার করব, সে আপনি যেটিই দেন না কেন। এরপরে আমাদের
আসি রাসায়নিক সার ব্যবস্থায়। দেখুন, রাসায়নিক সার আপনি 4টি কম্বিনেশনে ব্যবহার করতে পারেন। প্রথমত আপনি সিঙ্গেল ভাবে ব্যবহার করতে পারেন, অর্থাৎ নাইট্রোজেন, পটাশ, ফসফেট যেটা, সেটিকে আপনি সিঙ্গেল ফর্মে ব্যবহার করতে পারেন। সেখানে আপনি ব্যবহার করতে পারেন নাইট্রোজেন 10 কেজি, পটাশ 10 কেজি এবং ফসফেট আপনি 52 কেজি। এবং আরেকটি কম্বিনেশন ব্যবহার করতে পারেন, সেটি হচ্ছে ডিএপি দিয়ে। আপনি সেখানে ডিএপি ব্যবহার করবেন 18 কেজি, পটাশ 8 কেজি এবং নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া 4 কেজি। এবং আরেকটি কম্বিনেশন করতে পারেন, সেটি হচ্ছে 10-26-26 দিয়ে। সেখানে আপনি 10-26-26 ব্যবহার করবেন 25 কেজি, আপনি নাইট্রোজেন ব্যবহার করবেন 5 কেজি অর্থাৎ ইউরিয়া এবং ফসফেট ব্যবহার করবেন 10 কেজি। এবং আরেকটি কম্বিনেশন করতে পারেন, সেটি হলো 14-35-14 দিয়ে, অর্থাৎ এনপিকে 14-35-14, সেটি আপনি নেবেন 25 কেজি। আপনি সেখানে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়া নেবেন মাত্র 2 কেজি এবং তার সাথে পটাশ নেবেন 5 কেজি। এখানে একটা কথা বলি, এই যে কম্বিনেশন তৈরি করা হলো, এখানে আপনারা যখন মূল জমি তৈরি করছেন, মূল জমি তৈরির সময় আপনারা এখানে যেটি সিঙ্গেল ভাবে নাইট্রোজেন অর্থাৎ ইউরিয়ার কথা বলা হয়েছে, এই সিঙ্গেল ইউরিয়াটা আপনারা মূল জমির সময় ব্যবহার করবেন না। এটিকে আপনারা হাতে রেখে দিন। এটিকে কখন ব্যবহার করবেন আমি পরে আসছি, এটিকে আপনারা কিভাবে ব্যবহার করবেন। এবার এই যে কম্বিনেশনগুলো করা হলো, এর মধ্যে আপনার পছন্দের যে কোনো একটি কম্বিনেশন আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা ব্যবহার করবেন 2 কেজি সালফার, এটা ম্যাক্সিমাম। এবার সালফারের ব্যবহারটা আমরা আগে জেনে নিই, আমরা সালফারটা কেন ব্যবহার করব বা আমাদের সালফারটা ব্যবহার করার অত্যন্ত প্রয়োজন কিনা। তো সেক্ষেত্রে সালফার আমরা তখনই ব্যবহার করব যখন আমরা পিছনের দিকটা দেখব, অর্থাৎ আমাদের এই যে আমরা বোরো ধান চাষ করছি, এই বোরো ধানের জমিতে আমাদের আগের ফসলটি কি ছিল বা সেই ফসলের গ্রোথ কি ছিল, সেই ফসলের রেজাল্ট কি ছিল, এর উপর ডিপেন্ড করে আমরা সালফারটা ব্যবহার করব। আমাদের এখানে আমাদের এই যে বোরো ধানগুলো করা হয়েছে, এই জমিতে আমাদের সর্ষে কেটে বোরো ধান করা হয়েছে। তো সর্ষের ফলন এখানে যে কৃষক ভাইরা আছেন তারা বলছেন খুব একটা ভালো হয়নি। তো সেক্ষেত্রে আমি বলবো এখানে সালফারটা ব্যবহার করা যায়। আর কতটা পরিমাণে না, ম্যাক্সিমাম 2 কেজি, আপনারা 2 কেজির কমও ব্যবহার করতে পারেন, 1 থেকে 2 কেজি। এরকম যদি আপনার আগের ফসলে, আপনার যদি ফসলের অবস্থান প্রকৃতি বুঝে আপনি সালফারটা ব্যবহার করতে পারেন। যদি আপনার আগের ফসল খুব ভালো হয়, আপনার জমিতে আপনার সালফারের পর্যাপ্ত উপাদান থাকে, তাহলে আপনাকে সালফার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর একটা সালফারের কেন গুরুত্ব, সালফারের গুরুত্ব এটাই, সালফার যেরকম আপনার গাছের গ্রোথ হিসাবে কাজ করে, গাছের ক্লোরোফিল তৈরিতে সাহায্য করে, ঠিক সেরকম একটি ছত্রাকনাশক হিসাবেও কিন্তু এই সালফার অনেকটা কাজে আসে। তাই আমরা এখানে সালফার ব্যবহার করতে পারি। এবার আসি, আমরা এখানে মাইক্রো নিউট্রিয়েন্টকে ব্যবহার করতে পারি, অর্থাৎ ব্রোন, জিঙ্ক, মলিবডেনাম এগুলোকে ব্যবহার করতে পারি। তবে বাজারে এখন এর কম্প্যাক্ট যে দানা সেটি পাওয়া যাচ্ছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে, আপনারা সেটিকে ব্যবহার করতে পারেন। আর যদি সেরকম কোনো কিছু আপনার হাতের কাছে না থাকে, তাহলে নর্মালি আপনি এক কাজ করুন, বাজার থেকে 2 কেজি ব্রোন এবং 1 কিলোগ্রাম জিঙ্ক এর সাথে মিশিয়ে দিন, অর্থাৎ এই মূল জমির সারের সাথে মিশিয়ে আপনি জমিতে ছিটিয়ে দিন। এরপরে জমিটা চাষ দিলেন, চাষ দিয়ে রেডি করলেন। এবার জমিটার যখন জলটা থিতিয়ে পড়লো, অর্থাৎ মাটিটা থিতিয়ে পড়লো, সেই সময় অর্থাৎ সব থেকে ভালো হয় আপনি আজকে চাষ দিয়ে রেডি করলেন, কালকে ধানের রোয়াটা বসালেন, তাহলে খুব ভালো হয়। এবার রোয়াটা কিভাবে বসাবেন, রোয়াটা সবসময় বসাবেন আপনারা কিভাবে বসাবেন, রোয়াটা সবসময় করবেন পূর্ব থেকে পশ্চিম দিকের। তাহলে কি হয়, আপনার এই যে সূর্যের আলোক একদম সকাল থেকে বিকেল পর্যন্ত সমানভাবে পাবে। এখানে আপনারা যেটি করবেন, সারি থেকে সারির দূরত্ব রাখবেন 20 সেন্টিমিটার এবং গুছির থেকে গুছির দূরত্ব রাখবেন 15 সেন্টিমিটার বোরো ধানের ক্ষেত্রে, এবং গুছিতে 3 থেকে 4টি করে ধান গাছ দেবেন, এর থেকে বেশি কখনোই দেবেন না। আর ধান গাছকে বসানোর সময় খুব বেশি মাটির তলে গোড়াকে বসিয়ে দেবেন না, অর্থাৎ যারা বসাবে তাদেরকেও বলবেন সামান্য পরিমাণে যাতে শিকড় মাটির নিচে থাকে, আপনারা এদিকটা লক্ষ্য রাখবেন। কারণ শিকড় যদি বেশি মাটির তলে চলে যায়, ধানের কাণ্ড যদি বেশি নিচে চলে যায়, তাহলে আপনার পরবর্তীতে ফলনে অনেক কম হবে। এটা গেল। এরপরে আসি, ধান গাছ রোয়া হয়ে গেল আপনার। এবার 3 দিনের মধ্যে আপনি জমিতে আগাছানাশকের ব্যবহার করবেন। এবার আগাছানাশক আপনারা যে ব্যবহার করছেন, এই আগাছানাশকের সাথে আপনারা এই যে মূল জমিতে আমরা যে কম্বিনেশন করেছিলাম, সেখানে যে নাইট্রোজেন ইউরিয়া যেটা ছিল, আপনারা যেই কম্বিনেশন করেছেন সেখানে যেই পরিমাণ ইউরিয়াটা ছিল, সেই ইউরিয়াটাকে আপনারা এখানে আগাছানাশকের সাথে জমিতে ব্যবহার করুন। অনেকে বলে বিঘাতে আমি 10 কেজি আগাছানাশকের সাথেই আমরা ইউরিয়া দিয়ে দিচ্ছি, অথচ মূল জমিতে আমরা আবার দেখা গেল 10 কেজি ইউরিয়া দিয়ে রেখেছি। তো অযথা সার নষ্ট করবেন না,
আপনারা এই আগাছানাশকের সাথে ইউরিয়াটা দিলে কি হয় লাভ, আমি একটা কথা বলি। এই ইউরিয়া হচ্ছে নাইট্রোজেনের একটি ফর্ম, আর এটি হচ্ছে গ্যাসীয় ফর্ম। এটি আমরা যখন জমিতে দিই না, জমিতে দেওয়ার পরে 12 থেকে 24 ঘন্টা পর্যন্ত এটি জমিতে থাকে। তারপরে এটি কিন্তু আমাদের বাতাসের সঙ্গে মিশে যায়। আগেই বলেছি এটি একটি গ্যাসীয় ফর্ম। তাই গাছে যখন যদি শিকড় না আসে, গাছ তো এই নাইট্রোজেনটা নিতে পারবে না, তো আমার তো কোনো রেজাল্ট আমরা পাবো না। তাই মূল জমিতে আমরা যখন নাইট্রোজেন ব্যবহার করব, এই নাইট্রোজেন ব্যবহারের কোনো মানেই থাকে না। তাই যখন মোটামুটি 2 থেকে 3 দিন আমরা আগাছানাশকের সাথে দিচ্ছি, তখন গাছের তো কিছুটা শিকড় চলে আসবে। তো সেই অবস্থায় দিলে গাছটি এই ইউরিয়াটা নিতে পারবে। এরপরে আমরা চলে আসব, এই যে 3 দিনের মধ্যে দিলাম রাসায়নিক আমরা ইউরিয়া, এরপরে আমরা 7 দিন আমরা জমিতে কোনো রকম রাসায়নিক সার প্রয়োগ করব না, রাসায়নিক ওষুধ প্রয়োগ করব না, রাসায়নিক কেমিক্যাল কোনো কিছু প্রয়োগ করব না। এরপরে আমরা 10 দিনের দিন দেব মাইকোরাইজা। খুব ভালো মতো বুঝবেন, এই মাইকোরাইজা একটি ছত্রাক, যে ছত্রাকটি কি করে আপনার ধান গাছের শিকড়ে গিয়ে বাসা বাঁধে। তারা সেই ধান গাছ থেকে খাবার সংগ্রহ করে তাদের গ্রোথ বৃদ্ধি করে। তার পরিবর্তে কি করে, তার পরিবর্তে মাটির নিচে দূর দূর পর্যন্ত যেখানে যেখানে গাছের খাবার থাকে, অর্থাৎ নানান রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, নানান রকম আপনার নাইট্রোজেন, ফসফরাস, পটাশ, যেখানে শিকড় গাছের শিকড় পৌঁছাতে পারে না, সেইখানে পৌঁছে এই মাইকোরাইজা একটি কানেক্টর হিসাবে গাছকে সেই খাবারগুলো এনে দেয়। তার ফলে কি হয়, গাছ দ্রুত হারে গ্রোথ লাভ করে, গাছের পুষ্টি দ্রুত হারে বৃদ্ধি হয়, গাছের মধ্যে সমস্ত রকম পুষ্টি উপাদান তৈরি করে দেয় এই মাইকোরাইজা। এবার এই মাইকোরাইজাকে আমরা অনেকেই বলি যে প্রথমেই আমরা কেন ব্যবহার করব না, কারণ মাইকোরাইজা প্রথমত আমরা যখন মাটিতে ব্যবহার করি, এর বেঁচে থাকার সোর্সই হলো আমাদের যে সকল গাছের শিকড়। কারণ এরা গাছের শিকড়ে গিয়ে বাসা বাঁধে, গাছের শিকড় থেকে এরা খাবার সংগ্রহ করে। তাই যদি গাছের কোনো শিকড়ই না পায়, তাহলে এরা বেঁচে থাকতে পারবে না, এরা খাবার নিতে পারবে না, এদের গ্রোথ হবে না। তো সেই কারণে আমরা এখানে ধান গাছের যখন 10 দিন বয়স হচ্ছে, তখন আমরা একে ব্যবহার করছি। যার ফলে আমরা যখনই ব্যবহার করব, সাথে সাথে এ কি করবে, ধান গাছের শিকড়ে গিয়ে এদের বাসা বাঁধবে। এবং এই মাইকোরাইজা আমরা ব্যবহার করব 1.5 থেকে 2 কেজি। এটি কিভাবে ব্যবহার করব, এটি আমরা ব্যবহার করব 50 কিলোগ্রাম জৈব সার। আপনারা যে কোনো জৈব সার নিন, 50 কিলোগ্রাম জৈব সারের সাথে এই মাইকোরাইজাকে মিশিয়ে নিয়ে আপনারা জমিতে ছিটিয়ে দেন। এবং এই মাইকোরাইজার সাথে আমরা দেব হিউমিকের দানা, বাজারে পাওয়া যায় সেই হিউমিক দানা। আপনারা হিউমিক, ফুলভিক যে দানা আছে একসাথে যদি পান সেটাও হবে, যদি শুধুমাত্র হিউমিক দানা পান সেটিও ব্যবহার করতে পারেন। এই হিউমিক দানা কি করবে, গাছের শিকড়কে বৃদ্ধি করবে, গাছের অতিরিক্ত শিকড় হবে, যার ফলে গাছ খুব বেশি পরিমাণে খাবার নিতে পারবে। তাহলে কি হবে, গাছ যত বেশি খাবার নেবে গাছের গ্রোথ তত ভালো হবে, পরবর্তীতে আমরা গাছ থেকে ফল বেশি পাবো। এবার এই মাইকোরাইজা ব্যবহারের পরে আমরা চলে যাব প্রথম চাপানে, আর প্রথম চাপান দেবো এর ঠিক 7 দিন পরে। আমরা 7 দিন, মানে এই যে মাইকোরাইজা ব্যবহার করছি এর 7 দিন আগে এবং 7 দিন পরে আমরা কোনো রকম জমিতে রাসায়নিক কোনো প্রয়োগ করতে পারবো না। তো আমরা এর 7 দিন পরে, অর্থাৎ আমরা প্রথম চাপান দেবো মোটামুটি 18 থেকে 20-21 দিনের মধ্যে। প্রথম চাপানে কি দেবো, প্রথম চাপানে আমরা যেটা দেবো সেটা হলো 10 কিলোগ্রাম ইউরিয়া, তার সাথে দেবো সামুদ্রিক শৈবালের দানা 3 কিলোগ্রাম। এই সামুদ্রিক শৈবাল আপনারা পাবেন সব থেকে ভালো যেটি কোম্পানি, সেটি হলো ইফকো কোম্পানির সাগরিকা জেড প্লাস প্লাস নামে। এখন বর্তমানে এটি লিকুইড ফর্মেও চলে এসছে, আমি কথা বলবো পরে, এই ভিডিওর শেষে আমি কথা বলছি আপনাদের এই নিয়ে। তো আপনারা এই ইউরিয়ার সাথে সামুদ্রিক শৈবালের দানা ব্যবহার করবেন। এই সামুদ্রিক শৈবালের দানা কি করে না, গাছের গ্রোথকে বৃদ্ধি করতে প্রচুর পরিমাণে সাহায্য করে, প্রচুর পরিমাণে হেল্প করে। এবং এর সাথে আপনাদের যদি মাজরার স্প্রে করতে জমিতে অসুবিধা হয়, যদি আপনারা চান যে আপনারা মানে এই সময় থেকেই মাজরার জন্য কোনো ওষুধ স্প্রে করবেন না, তাহলে আপনারা জমিতে দানা বিষ ব্যবহার করতে পারেন। তবে দানা বিষ জমিতে এই মুহূর্তে ব্যবহার না করে আপনারা যদি 1-2 বার একটু স্প্রে করেন, তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আপনাদের যদি সময় না থাকে, তাহলে আপনারা দানা বিষ ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা 1 বিঘা জমির জন্য 1 থেকে 1.5 কিলোগ্রাম ফাটেরা ব্যবহার করতে পারেন, অথবা 1 কিলোগ্রাম রিজেন্ট দানাকে ব্যবহার করতে পারেন। এটি ব্যবহার করলেন এবং এর 1 দিন পরে আপনারা জমিতে বোরন আর জিঙ্ক স্প্রে করবেন। প্রতি লিটার জলে বোরন নেবেন 2 গ্রাম করে, জিঙ্ক নেবেন 1/2 গ্রাম করে, এটিকে আপনারা স্প্রে করবেন। এবং এরপরে চলে যান আপনারা মোটামুটি 40 থেকে 45 দিন, অর্থাৎ 40 থেকে 42 দিনে আপনারা যদি দ্বিতীয় চাপান দিতে পারেন সব থেকে ভালো হয়। হার্ডলি 45 দিনের মধ্যে আপনারা দ্বিতীয় চাপানটি অবশ্যই দেবেন। তো সেখানে আপনারা যেটি ব্যবহার করবেন, প্রথমত খুব বেশি ব্যবহার করার দরকার নেই, 5 কিলোগ্রাম পটাশ ব্যবহার করুন। এবার এই যে আপনারা আগে
আমরা যদি এই শিডিউল, আমি যেই শিডিউলের কথা বললাম, যে সারের কথা বললাম, এইগুলোকে ব্যবহার করেন, আপনাদের গাছের গ্রোথ কিন্তু খুব অতিরিক্ত থাকবে, মানে একদম পর্যাপ্ত পরিমাণে গাছের, মানে খুব বেশিও না খুব কমও না, মানে একদম গাছ দেখবেন সুস্থ থাকবে, ভালো থাকবে। যদি সেরকম হয় তাহলে আপনারা এখানে নাইট্রোজেন ব্যবহার করার, অর্থাৎ ইউরিয়াকে ব্যবহার করার কোনো দরকার নেই। আর যদি মনে হয় যে না ইউরিয়ার প্রয়োজন আছে, আপনার মনে হয়, তাহলে আপনি এখানে ইউরিয়াকে ব্যবহার করতে পারেন। তবে আপনাদের গাছের অনুসারে আপনি এখানে ইউরিয়াকে ব্যবহার করবেন। তবে আমি বলবো যেটা, আপনি ম্যাক্সিমাম 8 থেকে 10 কেজি ব্যবহার করুন, তার থেকে বেশি কিন্তু কখনোই না। যদি প্রয়োজন না থাকে আপনি ব্যবহার করার কোনো দরকার নেই, শুধুমাত্র আপনি পটাশকে ব্যবহার করুন। আর একটা যেটি কাজ সেটি করতে হবে, সেটি হচ্ছে অবশ্যই এখানে আপনাকে দানা বীজ ব্যবহার করতে হবে মাজরার জন্য। কারণ এর পরের থেকে গাছের পাশ কাটি ছাড়া বন্ধ হয়ে গেল, এরপরে আপনার গাছের থোর আসবে, গাছের আপনার রিপ্রোডাক্টিভ স্টেজে চলে আসবে। তো এই সময় কিন্তু আপনি অবশ্যই 1 বিঘা জমিতে 1 থেকে 1.5 কেজি ফাটারা অথবা 1 কেজি রিজেন্ট দানাকে ব্যবহার করবেন। এবং এই দ্বিতীয় চাপান সার দেওয়ার পরে একদিন পরে আপনি অবশ্যই গাছে বোরন আর জিঙ্ক স্প্রে করবেন। বোরন স্প্রে করবেন প্রতি লিটার জলে 2 গ্রাম, জিঙ্ক স্প্রে করবেন প্রতি লিটার জলে 1/2 গ্রাম। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে শিডিউল, এটি হলো সম্পূর্ণ বোরো চাষের সার প্রয়োগ যে ব্যবস্থা, কি কি সার কখন ব্যবহার করবেন আপনারা তাই নিয়ে কথা বললাম। কেন ব্যবহার করবেন সেটিও সংক্ষেপে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। এবার আসি, আপনাদের যদি ধান চাষে খরচ আরও কমাতে হয়, আপনার যদি মনে হয় আমি ধান চাষে খুব খরচ কম করব, তাহলে আপনারা যেটি করতে পারেন সেটি হলো, আপনারা প্রথম জমি তৈরির সময় যা সার ব্যবস্থা সেগুলো রাখলেন। তারপরে আপনাদের যদি মনে হয় আপনার এই বোরো ধান চাষে আপনি খরচকে কমাতে চান, আপনার খরচ কমিয়ে ফলনকে বাড়াতে চান, তাহলে আপনারা যেটি করতে পারেন সেটি হলো প্রথম চাপান সার এবং দ্বিতীয় চাপান সার, এই দুটো চাপান সারকে না দিয়ে এই দুটো চাপান সারের জায়গায় আপনারা ফলিয়ার স্প্রে করতে পারেন, ফার্টিলাইজার। এখন বর্তমানে ফলিয়ার স্প্রের জন্য ফার্টিলাইজার চলে এসেছে বাজারে। তবে সেই ফার্টিলাইজারগুলো কিভাবে, কখন, কি পরিমাণে ব্যবহার করবেন, বা আপনার এই বোরো ধান চাষের সম্পূর্ণ স্প্রে শিডিউল, সেখানে ফার্টিলাইজার থেকে শুরু করে মাইক্রোনিউট্রিয়েন্ট থেকে শুরু করে পিজিআর, ফাঙ্গিসাইড, ইনসেকটিসাইড, টোটাল যে আপনার স্প্রে, সেই টোটাল স্প্রে শিডিউল নিয়ে আমি একটি আলাদা আপনাদের ভিডিও করে দেব। এবং সেখানে আমি অবশ্যই আপনাদের এই বিষয়টাকে তুলব যে এই যে চাপান সারটাকে বাদ দিয়ে আপনারা কোন ফার্টিলাইজারটা কখন ব্যবহার করবেন, যার ফলে আপনার এখানে কিন্তু সারের খরচটা অনেকটাই সেভ হবে, যার ফলে ধান চাষে কিন্তু খরচ অনেক কমে আসবে। তো প্রিয় কৃষক ভাইয়েরা, আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও।